আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সুন্দর টেবিল রানারটা নিয়ে আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করব। তো চলুন কথা বেশি না বাড়িয়ে আমরা শুরু করে দিই। আজকে আমরা টেবিল রানারটা করার জন্য এই 3 মিলিমিটার ক্রোশে হুক এবং এই পার্পল কালারের ইয়ার্নটা দিয়ে আমাদের কাজটা শুরু করতে যাচ্ছে। এটা একটা মিডিয়াম থিকনেসের সামার ইয়ার্ন। তো চলুন আমরা আজকে এই টেবিল রানারের বেসটা তৈরি করার জন্য বেসিক আমাদের কি করা লাগে তা একটু দেখে নিচ্ছি। প্রথমে আমাদেরকে একটা স্লিপ নট দিয়ে নিতে হবে। আমরা এখন ঠিক মাঝখান থেকে কাজ শুরু করব। স্লিপ নট দিয়ে নেওয়ার পরে আমরা কতগুলো চেইন তৈরি করে নিচ্ছি। এখানে আমি নির্দিষ্ট সংখ্যক চেইন তৈরি করার কথা আপনাদেরকে বলবো না। আপনারা যেই সাইজের টেবিল রানারটা তৈরি করবেন সেটার মেজারমেন্টটা আগে ঠিক করে নেবেন। সেটা লম্বা মাপের থেকে চওড়া মাপটাকে আপনারা মাইনাস করে যতখানি হয় সেই অনুযায়ী আপনারা চেইন তৈরি করে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি এখানে শুধুমাত্র অল্প কয়েকটা চেইন করে আমি আপনাদেরকে শুধু প্যাটার্নটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমরা যে কয়টা চেইন করেছি এখান থেকেই আমাদের প্যাটার্নটা শুরু হবে। যে পর্যন্ত আমরা চেইন করেছি আপনারা এই লাস্টের চেইনে এখানে এসে আরও 3টা চেইন প্রথমে করে নেবেন। এরপরে এই 4 নাম্বার যে হুকের থেকে 4 নাম্বার যে চেইনটা থাকে এখান থেকে আমরা এখন ডাবল ক্রোশে করা শুরু করব। এখানে আমরা সর্বমোট 7টা ডাবল ক্রোশে করব। 3টা করা হয়ে গিয়েছে, 4, 5, 6, আমরা কিন্তু একই চেইনের সাথে এরকম ডাবল ক্রোশেগুলো করছি, কারণ এটা আপনাদের কর্নার পজিশন তৈরি করে নিচ্ছি আমরা এই জায়গা থেকে। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার ডাবল ক্রোশে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমাদের রাউন্ড শেপটা চলে এসেছে। এটা আমাদের কর্নার পয়েন্ট। এর পরবর্তী স্টিচগুলোতে প্রত্যেকটা স্টিচের সাথে আমরা একটা করে ডাবল ক্রোশে করব। এখন আমরা প্রত্যেকটা চেইনের সাথে এভাবে একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে যতগুলো চেইন আছে প্রত্যেকটা চেইনের সাথে একটা করে ডাবল ক্রোশে করে আমরা লাস্টের প্রান্তের যখন শেষ চেইনটা বাকি থাকবে সেই পর্যন্ত আমরা এভাবে একটা একটা করে ডাবল ক্রোশে করে আমরা যাব। আমি এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকটা স্টিচ এভাবে ডাবল ক্রোশে করা হবে। তো আমরা শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু ডাবল ক্রোশে করে এই পর্যন্ত ফিরে এসেছি। এখানে আমাদের লাস্টের স্টিচটা বাকি ছিল। এই স্টিচে এখন আমরা আবারও 7টা ডাবল ক্রোশে করব আমাদের দ্বিতীয় প্রান্তটা করার জন্য। এখানে একটা রাউন্ড শেপ তৈরি করতে হবে আমাদের। 3, 4, 5, 6, 7। এখানেও দেখেন আমাদের 7টা ডাবল ক্রোশে করার পর আমাদের পুরো রাউন্ড শেপটা কিন্তু চলে এসেছে। এখন আমরা এটাকে এভাবে উল্টো করে নেব। এখানে আমরা এই আমাদের খোলা প্রান্তটাও থাকবে আর প্রত্যেকটা ডাবল ক্রোশে স্টিচের সাথে প্রত্যেকটা খালি জায়গায় আমরা একটা করে ডাবল ক্রোশে করব। কাজের সাথে সাথে আমরা আমাদের লুজ প্রান্তটাকেও এভাবে করে লক করে দিচ্ছি। আমি বেশিরভাগ সময়ই এই লুজ প্রান্তগুলোকে আলাদাভাবে হাইড করি না, আমি স্টিচের ভিতরে এটাকে লুকিয়ে দিই। আমার জন্য এটা খুব সুবিধাজনক মনে হয়। এভাবে প্রত্যেকটা স্টিচকে আমরা ডাবল ক্রোশে করলে আমাদের এই রাউন্ডটা সম্পূর্ণ হয়ে যাবে। আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এই লাস্ট ডাবল ক্রোশেটা করার পর আমি
এখানকার 3 নাম্বার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এই রাউন্ডটা আমাদের এখানেই কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী রাউন্ডে আমরা কি করব দেখিয়ে দিচ্ছি। এই রাউন্ড অংশটা আমরা রাউন্ড অংশতে যেভাবে কাজ করি সেই একই নিয়মে করব। এখানে আমি 5টা চেইন করে নিয়েছি। এখন এখানে যে 7টা ঘর আছে এই ঘরের মধ্যে আমরা কিভাবে কাজ করব একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে এখন আমি প্রথম ঘরটাকে স্কিপ করব। এই ঘরটাকে স্কিপ করে আর এই ঘরে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এরপর আবার আমি 5টা চেইন করে দিচ্ছি। একটা ঘরকে স্কিপ করে সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 একটা ঘর স্কিপ করে সিঙ্গেল ক্রোশে। আমাদের রাউন্ড অংশ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা 7টা ঘরের জন্য এখানে আমরা 3টা স্পেস তৈরি করলাম, চেইন 5 স্পেস। এখন আমরা ফ্ল্যাট অংশের জন্য কি করব আমি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5টা চেইন করলাম। এখন এই জায়গাতে এসে আমরা কিন্তু 2টা ঘর স্কিপ করব। 1 2 3 নাম্বার ঘরে এসে আমরা সিঙ্গেল ক্রোশে করব। তার মানে রাউন্ড অংশটাতে আমরা একটু বেশি জায়গা নিয়েছি, এখানে আমরা স্পেস কম নেব, কারণ যেহেতু ওখানে আমাদেরকে ঘুরিয়ে আনতে হবে, তাই আমাদের চেইন স্পেসের জন্য আমাদের একটা করে ঘর আমরা স্কিপ করতে হবে। আর ফ্ল্যাট অংশের জন্য যেহেতু এখানে কোনো ইনক্রিজ হবে না, তাই আমরা এখানে 2টা করে ঘর স্কিপ করে করে এখানে আবার এই লাস্ট যে 7টা ডাবল ক্রোশে আছে এটার আগ পর্যন্ত আমরা এভাবে এই নিয়মে করতে থাকব। তো আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। তবে কাজের সুবিধার জন্য একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে 4টা স্টিচ মার্কার দিয়ে রাউন্ড শেপের অংশটাকে যদি মার্ক করে নেন, তো আমাদের এখানে রাউন্ড শেপটা শুরু হয়েছে এই স্টিচটা থেকে। এখানে আমরা একটা স্টিচ মার্কার দিয়ে নিচ্ছি এবং ঠিক যে জায়গাটাতে আমাদের রাউন্ডটা শেপটা শেষ হবে সেখানে আমরা আরেকটা স্টিচ মার্কার দিয়ে নেব। এখানে এই যে 7 নাম্বার স্টিচের উপরে এভাবে আমি আরেকটা স্টিচ মার্কার দিয়ে নিলাম। এটা দেওয়া থাকলে আপনাদের কাজ করার সময় ইনক্রিজের ব্যাপারটা খেয়াল রাখতে সুবিধা হবে। এখানেও 7টা স্টিচ আছে, এখানেও শুরুর স্টিচটাকে এবং শেষের স্টিচটাকে এই দুটোকে আমি 2টা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখছি। এটা করলে আপনাদের কাজ করার সময় ভুল হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে, কারণ যেহেতু এই দুটো জায়গায় মেজারমেন্টের সামান্য কিছুটা এদিক সেদিক করা লাগবে। এভাবে আপনারা এই 4টা পয়েন্টকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখবেন। যেহেতু প্যাটার্নটা খুব সহজ এবং বারবার রিপিট করা লাগবে, আশা করছি আপনাদের কোনো প্রবলেম হবে না। আমি পুরোটা অংশ করে ফেলেছি, আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। তো এখানে আমাদের এই যে লাস্টের যে ঘরটা বাকি রয়ে গিয়েছে, এখানে আমাদের 5টা চেইন করে 1 2 এখানে আমি লাস্টের 5টা চেইন করা লাগবে। আমি এই জায়গাটায় ঠিক 5টা চেইন না করে 2টো চেইন করে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এতে করে আমাদের যে সুবিধাটা হবে, পরবর্তী রাউন্ডে আমরা ঠিক এই 5টা চেইনের মাঝখানের পয়েন্টে আসতে হবে কাজ করার জন্য। তা আমরা এভাবে করে এই চেইনটার মাঝখানের পয়েন্টে চলে আসলাম। আমরা শুধুই লাস্টের ঘরটার জন্য এই কাজটা করব। এখন আমরা পরবর্তী রাউন্ড শুরু করে দিয়েছি। এই রাউন্ডের জন্য আমাদের 5টা চেইন করতে হবে এবং প্রত্যেকটা 5 চেইনের ঘরে আমরা এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। আবারও 5টা চেইন করে নিলাম। পরের ঘরে আমরা এভাবে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ডটা খুবই সোজা, আমাদেরকে শুধুমাত্র এই নিয়মটা ফলো করে করে পুরোটা রাউন্ড কমপ্লিট করে আসতে হবে। তার মানে 5টা চেইন একটা সিঙ্গেল ক্রোশে। এই নিয়মে
আমরা পরপর দুটো রাউন্ড কমপ্লিট করব। দুটো রাউন্ড কমপ্লিট করে আমরা ফিরে আসব। এখানে নতুনত্বের আর কিছু নাই, শুধুমাত্র যখন রাউন্ডটা রো নাম্বার 3 শেষ হয়ে যাবে সেই জায়গাটাতেও আমরা দুটো চেন একটা ডাবল ক্রোশে দিয়ে কমপ্লিট করব, যাতে আমাদের কাজটার ঠিক মাঝখান পজিশনে আমরা চলে আসি। ঠিক যেভাবে আমরা আগের রোতে শেষের ঘরটা করেছিলাম সেই একই নিয়মে করব। এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা 4 নাম্বার রোর লাস্টের ঘরটা কিন্তু ডাবল ক্রোশে করিনি, 5টা চেইনই ছিল। এখান থেকে আমরা এই লাস্ট স্টিচের সাথে যেখানে সিঙ্গেল ক্রোশে হবে ঠিক এই জায়গাটাতে এসে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে লক করে দিচ্ছি। এখন আমরা রো নাম্বার 5 শুরু করব। রো 5 থেকে আমাদের আবার ডাবল ক্রোশে লেয়ারটা শুরু হবে। তো আমরা এখানে প্রথমে 3টা চেইন করে নিচ্ছি, এটা ডাবল ক্রোশের সমান। এখন এই রাউন্ড অংশটার জন্য আমাদের নিয়মটা আলাদা। আমরা যেহেতু স্টিচ মার্কার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই চেইন স্পেস পর্যন্ত আমরা এই নিয়মে করব। এখন এই চেইন 5 স্পেসে 1 2 3 4 পরবর্তী চেইন 5 স্পেসে 1। আমরা আসলে প্রত্যেকটা চেইন 5 স্পেসে 5টা করে ডাবল ক্রোশে করছি, যেহেতু প্রথমে আমরা 3টা চেইন করে নিয়েছিলাম সেখানে, তার মানে একটা ডাবল ক্রোশে হয়ে গিয়েছে, তারপরে আমরা 4টা ডাবল ক্রোশে করেছি। তো এখন এই চেইন 5 স্পেসেও আমরা 5টা ডাবল ক্রোশে করে নিলাম। এভাবে এই স্টিচ মার্কার পর্যন্ত ঠিক এই চেইন স্পেস পর্যন্ত প্রত্যেকটা চেইন 5 স্পেসে আমরা 5টা করে ডাবল ক্রোশে করব। তো আমি এই পর্যন্ত কমপ্লিট করে ফিরে আসলাম। এখানে রাউন্ড শেপটার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা চেইন 5 স্পেসে 5টা করে ডাবল ক্রোশে করেছি। এখন আমরা এই ফ্ল্যাট অংশের জন্য যে কটা চেইন আছে এই ঘরগুলোতে কি করব, প্রত্যেকটা ঘরে আমরা 3টা করে ডাবল ক্রোশে করব। 1 2 3। এরপরে পরবর্তী চেইন 5 স্পেসেও 3টা ডাবল ক্রোশে, 1 2 3। আবারও 3টা ডাবল ক্রোশে পরবর্তী চেইন 5 স্পেসে, 1 2 3। এভাবে ফ্ল্যাট অংশটা সম্পূর্ণ আমরা স্টিচ মার্কারের আগে পর্যন্ত ঠিক এই ঘর পর্যন্ত আমরা করব, এবং রাউন্ড অংশটাতে প্রত্যেকটা চেইন 5 স্পেসে 5টা করে করব। এভাবে পুরোটার রাউন্ড আমরা কমপ্লিট করে ফিরে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পুরো রাউন্ডটাই কমপ্লিট করে ফিরে এসেছি। লাস্টের স্টিচটা করার পরে আমরা এখানে 3 নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। এখন রো 6 এর জন্য আবারও আমরা 3টা চেইন করে নিচ্ছি। এই লেয়ারটাও আমাদেরকে ডাবল ক্রোশে দিয়ে করতে হবে। আমি স্টিচ মার্কারটাকে একটু মুভ করে দিচ্ছি এই জায়গাতে, আমাদের ক্যালকুলেশন বা আমাদের হিসাব রাখার সুবিধার জন্য, কারণ কোন স্টিচ পর্যন্ত আমাদের ইনক্রিজ হবে সেটা একটু মার্ক করে রাখলে আমাদের কাজের জন্য অনেক সুবিধা হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ড অংশটা কিন্তু আমরা মোটামুটি শেপটা আমরা বুঝতে পারছি। যদি আমরা এই রাউন্ড অংশটাতে বেশি স্টিচ না দিতাম তাহলে কিন্তু এই শেপটা এরকম গোল হয়ে বা ফ্ল্যাট হয়ে থাকতো না। এবারে আমাদের কাজটা অনেক সুবিধা হয়ে গেল স্টিচ মার্কারটা দেওয়ার কারণে। এখন শুরু করতে যাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টা করে স্টিচ ছিল, এখানে 3টা করে স্টিচ ছিল প্রত্যেকটা চেইন 5 স্পেসের জন্য, কিন্তু আমরা এই লেয়ারে এসেও কিন্তু
যেহেতু রাউন্ড অংশের নিয়মে এখানে আমাদের কিছু ইনক্রিজ করতে হবে। প্রথমে যে 3টা চেন নিয়েছিলাম সেটা হচ্ছে একটা ডাবল ক্রোশে, পরবর্তী স্টিচে আমরা একসাথে 2টো ডাবল ক্রোশে করলাম। এর পরের ঘরে একটা ডাবল ক্রোশে, এর পরের ঘরে আবার 2টো ডাবল ক্রোশে। আমরা টুপির তালু বা টেবিল ম্যাট করার সময় ঠিক যেভাবে সেকেন্ড রোতে যেভাবে আমরা ইনক্রিজ করি এই নিয়মে কিন্তু আমি এখানে ইনক্রিজ করছি। একটা ডাবল ক্রোশে, পরবর্তী স্টিচে 2টা ডাবল ক্রোশে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম স্টিচ একটা ডাবল ক্রোশে, তারপর স্টিচ 2টা ডাবল ক্রোশে। এভাবে ইনক্রিজ করতে করতে আমরা এই রাউন্ড অংশটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়ে আসব। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমাদের রাউন্ড অংশটা কিন্তু ফ্ল্যাট হয়ে এখন বসে আছে। এখন আমরা ফ্ল্যাট অংশটা কিভাবে করব একটু দেখিয়ে দিচ্ছি। ফ্ল্যাট অংশতে আসলে আমাদেরকে কোনো ইনক্রিজ অথবা ডিক্রিজ কিছুই করতে হবে না। এখানে 2টো স্টিচ মার্কারের মাঝামাঝি যে কটা ডাবল ক্রোশে আছে প্রত্যেকটা স্টিচে একটা করে আমরা ডাবল ক্রোশে করে যাচ্ছি। ঠিক এই স্টিচ মার্কারের আগে পর্যন্ত আমরা এই নিয়মে করব। তারপরে রাউন্ড অংশটা ঠিক আমরা আগের রাউন্ড অংশটার মতো করে কমপ্লিট করে ফিরে আসব। এখন দেখা যাচ্ছে আমরা ঘরগুলো কিভাবে কমপ্লিট করে ফেলেছি। আমি পুরোটা রাউন্ডই করে ফেলেছি, যেহেতু প্যাটার্নটা একই জিনিস বারবার রিপিট হবে। প্রথম রাউন্ড করার সময় আমরা এভাবে এই সার্কেল অংশটাতে প্রত্যেকটা স্টিচে ইনক্রিজ করেছিলাম 2টো করে, তাই না? প্রথম ঘরে 5টা করে করেছি ডাবল ক্রোশে এবং পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে এবং 2টা ডাবল ক্রোশে এভাবে করে ইনক্রিজ করেছি। পরবর্তী রোতেও কিন্তু আমরা চেইন 5 স্পেসগুলো একই নিয়মে করেছি এবং তারপরে এই ঘরগুলোতে আমরা কিছুটা কমিয়েছি। এই ঘরগুলোতে কিন্তু আমরা এখানে 5টা করে ডাবল ক্রোশে দিয়েছিলাম, এই ঘরে এসে কিন্তু আমরা 4টা করে ডাবল ক্রোশে দেব, কারণ 5টা করে দিলে অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে, তখন কিন্তু ফ্ল্যাট থাকবে না। তো আপনারা কাজ করার সময় কিন্তু কাজ করে একটু দেখে নেবেন, আপনাদের প্রোডাক্টটাকে একটু বিছিয়ে দেখে নেবেন, কিছু কম বা কিছু বেশি করে আপনাদের এই রাউন্ডগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে এবং যেভাবে কাজ করলে আপনার এই প্রজেক্টটা সম্পূর্ণ ফ্ল্যাট হয়ে থাকে সেই অনুযায়ী আপনারা কাজগুলো করবেন। স্টিচ মার্কার দিয়ে রাউন্ড অংশটাকে আলাদা করা থাকলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। মাঝখানের বেজ অংশটা একটু আঁকাবাঁকা থাকবে, আপনারা ব্লকিং করে নেবেন পরবর্তী স্টেজ করার আগে, তাহলে এরকম ফ্ল্যাট হয়ে যাবে এবং কাজ করতে সুবিধা হবে। আশা করছি আজকের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। বাকি আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালে দেখতে পারবো। আগামী পর্বে আমরা বর্ডার করার জন্য আমাদের কিছু ফুল পাতা এসব করা লাগবে, সেই এমবেলিশমেন্টগুলো তৈরি করা শিখব এবং এটার সাথে কানেক্ট করা শিখব। সবাই ভালো থাকবেন এবং আগামী পর্ব দেখবেন এই আশা করছি। এবং যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।